স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। আমি বিধি। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। রাজ্যসভা সাংসদ কনাথ পুরকায়স্থ মঙ্গলবার উচ্চকক্ষের প্রশ্নোত্তর পর্বে ভাষা শহীদ স্টেশনের নাম পরিবর্তনের বিষয়টি উত্থাপন করেন। রাজ্যের গ্রামীণ 3,25,234টি পরিবারকে আবাস নির্মাণে বহতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুমোদনপত্র বিতরণের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সংস্কারের মাত্র 147 দিনেই বিপর্যস্ত গ্যামন সেতু। এবারে বিস্তারিত খবর। রাজ্যসভা সাংসদ কনাথ পুরকায়স্থ মঙ্গলবার উচ্চকক্ষের প্রশ্নোত্তর পর্বে ভাষা শহীদ স্টেশনের নাম পরিবর্তনের বিষয়টি উত্থাপন করেন। তিনি এই নাম পরিবর্তনের দাবিটি বিস্তারিতভাবে তুলে ধরেন। রাজ্যসভা সাংসদ কনাথ পুরকায়স্থ মঙ্গলবার উচ্চকক্ষের প্রশ্নোত্তর পর্বে ভাষা শহীদ স্টেশনের নাম পরিবর্তনের বিষয়টি উত্থাপন করেন। তিনি এই নাম পরিবর্তনের দাবিটি বিস্তারিতভাবে তুলে ধরেন, যা বহু দশক ধরে অব্যাহত দাবি হিসেবে রয়েছে। উল্লেখযোগ্য যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুপক্ষই এই নাম নিয়ে কোনো আপত্তি নেই এবং অসম সাহিত্য সভার মতো সংস্থাও এই উদ্যোগকে সমর্থন করে। তবুও ফাইলটি এখনও ধুলো জমে থাকা স্তরের নিচে আটকে আছে। কনাথ পুরকায়স্থ নিজেও ভারতীয় জনতা পার্টির সাংসদ, যে দলটি আসাম ও কেন্দ্র দু জায়গাতেই সরকার পরিচালনা করে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই নাম পরিবর্তনের বিরোধিতা করছে কারা? শ্রীমান কনাথ পুরকায়স্থ। Thank you, Chairman, sir, for giving me the opportunity to raise today a matter of concern and public demand in connection with the renaming of Silchar railway station as Bhasha Shahid Station. There, sir, on 19th May 1961, 11 martyrs sacrificed their lives at Silchar railway station, demanding Bengali language to be included as an official language in Assam. World's youngest female language martyrs, Kamala Bhattacharjee, was one of those 11 language martyrs. Since decades, the demand for renaming Silchar railway station as Bhasha Shahid Station is being made, but till date, the demand for lakhs of people have not been materialized. Sir, across India, railway stations, institutions and landmarks have been named after great leaders, historical events and martyrs. This Silchar railway station truly deserves such a tribute, the symbol of biggest language movement in independent India. Renaming it as Bhasha Shahid Station, it is not just appropriate, but it is long overdue. Sir, it will remind future generations that language are not mere words. They are the identity of a people, the soul of a civilization. So, sir, I, on behalf of 50 lakh people of Barak Valley, sincerely request the government to consider the demand at the earliest. Thank you, sir. প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে রাজ্যের গ্রামীণ 3,25,234টি পরিবারকে আবাস নির্মাণে অনুমোদনপত্র বিতরণের উদ্বোধন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অনুমোদনপত্র বিতরণ একটি শক্তিশালী এবং আরও সুরক্ষিত আসামের প্রতিশ্রুতির বাস্তবায়ন বললেন হিমন্ত। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে রাজ্যের গ্রামীণ 3,25,234টি পরিবারকে আবাস নির্মাণে বহতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুমোদনপত্র বিতরণের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তরিক আগ্রহ এবং সহযোগিতায় আমরা আজ আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছি। প্রধানমন্ত্রী আবাসন প্রকল্প রাজ্যের 3,25,00,000-এরও বেশি পরিবারকে আবাসন অনুমোদনপত্র বিতরণ শুরু করেছি। স্বপ্নের ঘর নির্মাণের জন্য মোট 4,228 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে, যার জন্য প্রতি পরিবারকে 1,03,00,000 টাকা সহায়তা দেওয়া হবে। এই অনুমোদনের মাধ্যমে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য প্রাথমিকভাবে আবেদনকারী সকল সুবিধাভোগীকে অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছি। এখানেই শেষ নয়, চলমান জিও ট্যাগিং প্রক্রিয়ার মাধ্যমে আরও 30 লক্ষ পরিবারকে আবাসনের জন্য যোগ্য বলে বিবেচনা করা হবে।
প্রতি পরিবারের শৌচাগার নির্মাণের জন্য অতিরিক্ত তহবিলও অনুমোদিত হয়েছে। রাজ্যত আৰু আমাৰ দেশত প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই দুখীয়া ৰাইজৰ বাবে একোটাকৈ গৃহ নিৰ্মাণৰ লগতে একোটাকৈ শৌচাগাৰৰ নিৰ্মাণ আৰু আমাৰ ৰাইজক এটা আশ্ৰয় যিটো ঘৰৰ আশ্ৰয় তাক দিবৰ বাবে প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনা আঁচনিখন আৰম্ভ কৰিছিল। আজি আমি অত্যন্ত আনন্দিত যে 2021 চনৰ পিছত আমি বহু লোকক অসমত প্ৰধানমন্ত্ৰীৰ আৱাস যোজনাৰ ঘৰ দিবলৈ আমি সক্ষম হলো। মোৰ মনত আছে মুখ্যমন্ত্ৰীৰ দায়িত্ব লোৱাৰ পিছত 2022 চনৰ 19 মে তাৰিখে আমি প্ৰথমবাৰ 5 লাখ লোকৰ বাবে গৃহৰ অনুমোদন পত্ৰ বিতৰণ কৰিছিলো আৰু প্ৰথম কিস্তিৰ ধন মুকলি কৰিছিলো। তাৰ পিছত 2022 চনৰ 31 মে তাৰিখে আকৌ আমি 2 লাখ হিতাধিকাৰীলৈ গৃহ নিৰ্মাণৰ বাবে আমি অনুমোদন পত্ৰ হাতত তুলি দিছিলো আৰু 2023 চনৰ 17 ফেব্ৰুৱাৰীত আকৌ আমি 3 লাখ হিতাধিকাৰীলৈ আমি আবলটন পত্ৰ অনুমোদন কৰিছিলো। আবলটন পত্ৰ অনুমোদন কৰাৰ লগে লগে আমি এই গৃহ নিৰ্মাণৰ কামো সফলতাৰে সম্পূৰ্ণ কৰিছো। সংস্কারের মাত্র 147 দিনেই বিপর্যস্ত গ্যামন সেতু। ওভারলোড কয়না চুনা পাথরের ট্রাকের দাপটে কাঁপছে বরাকের লাইফলাইন। যে কোনো সময় বন্ধ হতে পারে বরাক ত্রিপুরা মণিপুর মিজোরামের সড়ক সংযোগ। সংস্কারের মাত্র 147 দিনেই বিপর্যস্ত গ্যামন সেতু। ওভারলোড কয়লা চুনাপাথরের ট্রাকের দাপটে কাঁপছে বরাকের লাইফলাইন। যে কোনো সময় বন্ধ হতে পারে বরাক ত্রিপুরা মণিপুর মিজোরামের সড়ক সংযোগ। গত 21 মে থেকে টানা 2 মাসের জন্য একটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক বন্ধ রেখে গ্যামন সেতুর সংস্কার করা হয়। এতে ব্যয় হয়েছিল 2 কোটিরও অধিক টাকা। এরপর ঢাক ঢোল পিটিয়ে নারকেল ভেঙে 15 জুলাই সেতুটি পুনরায় চালু করেছিলেন বরাকের 2 মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল। সে সময় 2 মন্ত্রী একসুরে কড়া বার্তা দিয়েছিলেন, সেতুর উপর দিয়ে একটিও ওভারলোড ট্রাক চলাচল করতে দেওয়া হবে না। কিন্তু সিন্ডিকেটের দাপটের সামনে 2 মন্ত্রীর কড়া বার্তা কোনো কাজেই আসছে না। প্রতিদিন রাতে শ কয়লা চুনাপাথরের ওভারলোড ট্রাকগুলো বেপরোয়াভাবে চলাচল করছে। অভিযোগ মতে কাটিগড়ার কয়েকজন শাসক দলের নেতার প্রত্যক্ষ মদতেই কয়লা চুনাপাথরের ওভারলোড ট্রাক সেতু কাঁপিয়ে প্রতিদিন চলাচল করছে। যেহেতু শাসক দলের কয়েকজন লোক জড়িত, তার জন্য প্রশাসনও ওভারলোড পরিবহনের বিরুদ্ধে হাত গুটিয়ে বসে আছে, কারণ ওদের উপর প্রভাবশালী ব্যক্তিদের আশীর্বাদ রয়েছে। এমনকি 2026-এ শাসক দলের এক প্রবল প্রার্থীদের দাবিদার ওই সিন্ডিকেটে জড়িত থাকার তথ্য রয়েছে। এদিকে ওভারলোড পরিবহন নিয়ে সরব হয়েছে কাটিগড়া কংগ্রেস। শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ দাস, কাটিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ চৌধুরী, তপন কুমার দাস বলেন, 5 মাসও হয়নি সংস্কারের। 2 জন মন্ত্রীর হাত ধরে ধুমধাম চালু হয়েছিল গ্যামন সেতুর, অথচ আজ সেই সেতুর চরম ঝুঁকিপূর্ণ। রাত দিন ওভারলোড কয়লা চুনাপাথর বোঝাই ট্রাকের বেপরোয়ার তাণ্ডবে সেতুর কাঠামো কাঁপছে। বসে যাচ্ছে সদ্য সংস্কার করা স্প্রিং। সেতুর দক্ষিণ দিক থেকে 2 নম্বর স্প্রিংটি মূল পরিকাঠামোর প্রায় 3-4 ইঞ্চি নিচে নেমে গেছে। এভাবে চললে যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে বরাক উপত্যকা সহ ত্রিপুরা মণিপুর ও মিজোরামের সড়ক যোগাযোগ ব্যবস্থা। তারা আরও বলেন, গ্যামন সেতুর বর্তমান অবস্থা শুধু প্রকৌশলগত ব্যর্থতা নয়, এটা প্রশাসনিক উদাসীনতা, সিন্ডিকেটের দাপট। নিউজ ডেস্ক রিপোর্ট, BTN। আজকে দেখুন ওই যে বরাক ব্রিজ যেটা বদরপুর এবং কাটিগড়ার যেটা সংযোগী ব্রিজ ওইটা দীর্ঘদিনের এই 5 বছর থেকে লাগাতার সিন্ডিকেটের কারণে বিগত 2-3 মাস আগে পর্যন্ত আমরা জনদুর্ভোগ হইতে লাগছে। এই ব্রিজটা বন্ধ হয়েছিল, বন্ধ হওয়ার পরে
এখানেও প্রায় 2 কোটি টাকার রিপেয়ারিং কাজ হয়েছে, কিন্তু আজকে প্রায় 3 মাস অতিবাহিত, 3 মাসের মতো সময় হইব, কিন্তু এই ব্রিজের যে দুরবস্থা, এটা যে কোনো সময় বড় অ্যাক্সিডেন্ট হইতে পারে, আবার বন্ধ হয়ে যেতে পারে। এটা কোনো আরসিসি ব্রিজ নয়, এটারে মনে হয় যে এটা একটা ঝুলন্ত ব্রিজ। ব্রিজের উপরে ওঠার পরে মনে হয় যে 9-10 রেক্টার স্কেলে ভূমিকম্প আইছে। আর এটার লাগে এরিয়া সম্পূর্ণভাবে দায়ী মামা এবং মামির যে সিন্ডিকেট যেটা আছে, পাথর, কয়লা, লাইমস্টোন সহ যেসব সিন্ডিকেট আছে, লাগাতার সেই সব সিন্ডিকেট 60-70 টন মাল লইয়া এই ব্রিজ পারাবার এবং ব্রিজের বেয়ারিংগুলা নষ্ট হয়ে গেছে এরিয়া। এখন আপনারা নিজে দেখছেন যে ব্রিজের যে বেয়ারিং যেটা প্রায় 3-4 ইঞ্চি নিচে নামে গেছে। আজকে NHDCIL ডিপার্টমেন্ট আইছিল, কেন আইয়া তারা পরীক্ষা নিরীক্ষা করিয়ারি গেছে। আজকে আমরা বরাক উপত্যকার যেটা বরাক সেতু গেমেন ব্রিজে দাঁড়িয়ে আছি। বর্তমানে আমাদের এই গেমেন সেতু বিগত কিছুদিন পূর্বে এটা রিপেয়ারিং করা হয়েছে। সেই রিপেয়ারিং করার সময় 1 মাস ব্রিজ বন্ধ ছিল। মানুষ অনেক এই ব্রিজ পূর্ণাঙ্গ রূপ নেওয়ার জন্য মানুষ অনেক কষ্ট, আমাদের এলাকার মানুষ অনেক কষ্ট স্বীকার করেছে। কিন্তু যখন এই ব্রিজটা রিপেয়ারিং চলেছিল তখন আমাদের মাননীয় আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ মহাশয় যখন ব্রিজ পরিদর্শন করেছিলেন তখন NITDCL কর্তৃপক্ষকে বলেছিলেন যে কী জন্য হয়েছে। তখন NITDCL কর্তৃপক্ষ বলেছিল যে ওভারলোডের কারণে বিয়ারিং নষ্ট হয়েছে। সেই সময় যে কর্তৃপক্ষ রিপেয়ারিং করেছে তারাই বলেছে ওভারলোডের জন্য, কিন্তু আজকে ব্রিজ 3 মাস হলো না, এই ওভারলোডের কারণে আবার ব্রিজ বিকল হচ্ছে। আমি এই যে আমাদের এই যে ব্রিজ, এটা একমাত্র দায়ী সিন্ডিকেট ওভারলোড, যেখানে 40 টনের ক্ষমতা সম্পন্ন এই ব্রিজ NITDCL সাইনবোর্ড লাগিয়েছিল, কিন্তু এখানে 70-80 টন গাড়িগুলো যাচ্ছে, কিন্তু এই যে লোডের সাইনবোর্ড ছিল এখানে সেখানে মিটিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখছি এখানে 40 টন আর লেখা নেই। এখন আমরা বরাক উপত্যকার মানুষ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুধু হিতাধিকারী নিয়ে ভোট ব্যাংক তৈরি করার জন্য প্রস্তুত, কিন্তু ব্যস্ত, কিন্তু বরাকের উন্নয়নের জন্য উনি ব্যস্ত নেই। বারবার বরাকে আসছেন, আমি দেখাচ্ছেন বরাক প্রীতির কথা দেখাচ্ছেন, কিন্তু বরাকের উন্নয়নের জন্য কথা বলছেন না। এই ব্রিজ যখন বন্ধ হয়েছিল তখন ওভারলোডের কারণে আমাদের শিলচর কালাইন সেতুর বাঙ্গারপাড় সেতুটি ভেঙে পড়েছিল ওভারলোড গাড়ি নিয়ে, যেটা প্রমাণ মিডিয়ার মাধ্যমে সব পরিষ্কার হয়েছে। ওভারলোড এখনই রাস্তায় যাচ্ছে, আমাদের এই ব্রিজটি ভূমিকম্পের মতো দুলছে এবং ওভারলোডের গাড়িগুলা অনবরত যাচ্ছে। 10 টন 50 টন 60 টনের গাড়িগুলো অনবরত যাচ্ছে। এই একটা গাড়ি আসছে, এটাই ওভারলোডের গাড়ি যাচ্ছে এখানেই। তাই আমরা বরাকবাসী অনুরোধ আমাদের আসাম সরকারকে, আপনারা হিতাধিকারী বানিয়ে ভোট ব্যাংকের চিন্তা করবেন না, আপনারা জনগণের জন্য কাজ করেন, বরাকের উন্নয়নের জন্য কাজ করেন। এবং বরাকের যারা মন্ত্রী বিধায়করা আছেন, আমি বরাকের মন্ত্রী বিধায়ককে অনুরোধ করছি, যারা বরাক উপত্যকার জন্য আপনারা কিচ্ছু করেন, আপনারা বরাক উপত্যকার অবস্থার কথা তুলে ধরেন। আপনারা নিজে আপনাদের গতি দখল করার জন্য, আপনাদের সিট রাখার জন্য আপনারা দিশপুরে গিয়ে কথা বলেন না। আপনারা ভয় পান দিশপুরে গিয়ে বরাকের কথা তুলতে, বরাকের জনগণের প্রতি অন্যায়ের কথা তুলতে আপনারা ভয় পান। আপনারা ভয় পাবেন না, 26-এ ভোট আছে, কিন্তু জনগণ তার বিচার করবেন। আমি বরাক উপত্যকার যারা বিজেপির মন্ত্রী বিধায়করা আছেন তাদেরকে আমি বলছি যে আপনারা 26-এ কিন্তু জনগণের প্রত্যুত্তর দিবেন। ধন্যবাদ। গোয়া নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে নিহত কাছাড়ের শিলকুড়ি গ্রান্টের মনোজিৎ মাল এবং শিলচরের কাঁঠালবাগানের রাহুল তাঁতির মৃতদেহ মঙ্গলবার শিলচর এসে পৌঁছেছে। শিলচর বিমানবন্দর থেকে কাছাড় পুলিশ দুজনের মৃতদেহ তাদের বাড়িতে পৌঁছে দেয়। গোয়া নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে নিহত কাছাড়ের শিলকুড়ি গ্রান্টের মনোজিৎ মাল এবং শিলচরের কাঁঠালবাগানের রাহুল তাঁতির মৃতদেহ মঙ্গলবার শিলচরে এসে পৌঁছেছে। শিলচর বিমানবন্দর থেকে কাছাড় পুলিশ দুজনের মৃতদেহ তাদের বাড়িতে পৌঁছে দেয়। কাছাড়ের জ্যেষ্ঠ পুলিশ সুপার পার্থপ্রতিম দাস সহ অন্যান্য পুলিশ কর্তারা তাদের বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানান এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। গোয়া সরকার রাতুল ও মনোজিতের মৃতদেহ বিমানে শিলচরে পাঠানোর ব্যবস্থা করেছে। মৃতদেহ পৌঁছানোর পর দুটো বাড়িতেই সবাই কান্নায় ভেঙে পড়েন। এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে। উল্লেখ্য, দুজনেই ওই নাইট ক্লাবে কর্মরত ছিলেন। মনোজিৎ মাল গত 5 মাস ধরে ক্লাবের রান্নাঘরে কাজ করছিলেন। মনোজিৎ পরিবারের বড় ছেলে ছিল। তার মৃত্যুতে তার বাবা, মা, এক ছোট ভাই ও 2 বোন অন্ধকার ভবিষ্যতের দিকে ঝুঁকে পড়েছেন। আর রাহুল তাঁতি গত 24শে নভেম্বর কাজের সন্ধানে গোয়া গিয়েছিলেন।
তিনি সেই নাইট ক্লাবে ওয়েটারের কাজ করতে গিয়েছিলেন। আসাম রাইফেলস ও কাছাড় পুলিশ যৌথ অভিযান চালিয়ে শিলচরের তারাপুর এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে 3060 প্যাকেট বিদেশি সিগারেট উদ্ধার করে আটক 2। গোপন সূত্রের ভিত্তিতে আসাম রাইফেলস ও কাছাড় পুলিশ যৌথ অভিযান চালিয়ে শিলচরের তারাপুর এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে 3060 প্যাকেট বিদেশি সিগারেট উদ্ধার করে। জব্দকৃত সামগ্রীর বাজার মূল্য প্রায় 1,83,00,000 টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। সঙ্গে 2জন ব্যক্তিকে আটক করা হয়েছে। ধৃতরা হলো ধলাইয়ের হান্নান হোসেন বরভুইয়া ও ভাগার ইসলাম উদ্দিন লস্কর। চোরাচালানে ব্যবহৃত একটি স্করপিও গাড়িও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের জব্দকৃত সামগ্রী ও গাড়ি তারাপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে পুনরায় বিজেপি টিকিট দেওয়ার দাবি জানালো মিত্রদল অগপুর কাছাড় জেলা কমিটি। নবনিযুক্ত জেলা কমিটির কর্মকর্তারা শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে সংবর্ধনা জানান। শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তীর পাশে জোট সঙ্গী এজিপি। সোমবার সন্ধ্যায় অগপ কাছাড় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে নবনিযুক্ত জেলা কর্মকর্তারা শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে অসমীয়া ফোলাম গামছা দিয়ে সংবর্ধনা জানান। বৈঠকে বিধায়ক শিলচরের বিভিন্ন অবকাঠামোগত সমস্যা ও জনসেবামূলক বিষয়ে মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুততম সময়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। অগপ কার্যকরী সভাপতি মনিতন সিংহ সহ দলের অন্যান্য নেতৃত্ব দীপায়ন চক্রবর্তীর সহযোগিতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। সংখ্যালঘু পরিষদের জেলা সভাপতি হায়দার হোসেন লস্কর এবং মহিলা পরিষদের সম্পাদক সারিকা আজমি বৈঠকে স্পষ্ট দাবি তুলেন। আসন্ন নির্বাচনে বিধায়ক দীপায়ন চক্রবর্তীকেই পুনরায় বিজেপির টিকিট দেওয়া হোক। বৈঠকে দীপায়ন চক্রবর্তী বলেন, বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বে শিলচরের উল্লেখযোগ্য উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। তিনি অগপ বিজেপি জোটের সাংগঠনিক সমন্বয় আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন। সভায় আরও উপস্থিত ছিলেন অগপ কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সুজিত শর্মা, সাংগঠনিক সম্পাদক দীপ ভট্টাচার্য, শিলচর বিধান পরিষদের সহসভাপতি প্রদীপ সিনহা এবং যুব পরিষদের জেলা সভাপতি রোপন মোদক। বিটিএন নিউজ, সোনাই। কংগ্রেস সরকারের যারা রিপ্রেজেন্টেটিভ ছিলেন তারা করেননি, কারণ শিলচর শহরের রাস্তাঘাট এত বড় ছিল, ধীরে 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 সংকীর্ণ হয়ে এই জায়গায় দাঁড়িয়েছে, যার জন্য আজকে
ট্রাফিক সমস্যা মানে এমন মাত্রায় গিয়ে পৌঁছেছে যে আগামী আর 5 বছর পরে হয়তো শিলচর শহরে আমরা গাড়ি চালাতে পারবো না। যার জন্য আপনারা দেখেছেন যে প্রথম বিধানসভায় গিয়ে আপনাদের হয়ে আমি এই কথাটা রেখেছিলাম, আমি মেম্বার শহরে আপনি 3টা বিষয় উপস্থাপন করতে পারবেন, 3টা ডিপার্টমেন্ট। সেখানে আমি পানীয় জল যে সমস্যা, ট্রাফিক কনজেশনের সমস্যা আর 2টি বাঁধের কথা উল্লেখ করেছিলাম। একটি তারাপুর আমাদের শিববাড়ি যে সিঙ্কিং জোনটা এটা, আর বেথুগান্ধী বাঁধের কথা। এই বিষয়গুলোকে আমি উল্লেখ করে আমি আমার 15 মিনিটের একটা বক্তব্য রেখেছিলাম এখানে। সেটার সূত্র ধরে আজকে আমার অত্যন্ত সৌভাগ্য যে আমার একজন ক্যাপ্টেনকে আমরা পেয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, যে এই আসামের মানে রূপকার আমরা বলতে পারি, নতুন আসামের রূপকার যদি থাকে তাহলে কেউ হিমন্ত বিশ্ব শর্মা। কারণ তার জন্যই বলছি যে অসাধারণ কাজ উনি করে গেছেন। 5 বছর কমপ্লিট হয়নি এখনো, কিন্তু এই 4.5 বছরের মাথায় যেভাবে অসাধারণ কাজ হয়েছে তার যদি কম্প্যারিজন আমি করতে চাই শিলচর শহর দিয়ে, তাহলে আজকে পুরো রাত্র বলেও আমাকে শেষ করা যাবে না। দীপায়ন চক্রবর্তী মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। বিগত 5 বছরের উনার যে কার্যক্রম উনি করেছেন তার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের এত বিজি শিডিউলের মধ্যে উনি আমাদের অফিসে এসে আমাদের সকলের সঙ্গে উনি বসে মত বিনিময় করছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর যেহেতু দাদাই সিলেটি, আমরা সবাই সিলেটি, তাই আমি সিলেটিতে বললে বেশ মজাদার হবে। আমাদের দিদি সারিকাদি বলেছেন যে শুধু বরাকপাড়ে কংগ্রেসি থাকার জন্য দাদা কিছু করেন না, এটা ভুল। দাদা 3-4টা গলির কাজও দিয়েছেন এখানে আমাদেরকে, যে আমাদের দলের ছেলেরা ছিল ওরা করেছে কাজকর্ম, তার জন্য ধন্যবাদ জানাই দাদাকে। তারপর আমাদের রিহেব সেন্টারে দাদা 2-3 বার গিয়েছিলেন। একবার রিহেব সেন্টারে যাওয়ার পর ফিমেল রিহেব সেন্টার ছিল, ফিমেল রিহেব সেন্টারে দাদা একবার ওরা ফিমেল পেশেন্টরা একটা ডিমান্ড ছিল যে টিভি, দাদা পরের দিনেই একটা 42 ইঞ্চির টিভি দিয়েছেন, তার জন্য দাদাকে ধন্যবাদ। বক্তব্য হিসাবে আপনারা কেউ নেবা না, যে আমি বিশেষ করে তাই এখানে উপস্থিত আছেন শিলচর বিধানসভার এমএলএ সাহেব মিস্টার দীপায়ন চক্রবর্তী। তো তাই যেহেতু আমার কোয়া হয়েছে যে শর্টকাটলি কোয়াল লাগে, আর আমি একদম সিলেটি ভাষায় কই দিছি যেহেতু আমার এটা পরিস্থিতি। তো আপনি শিলচরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ যেরকম করিয়া যেটা এটা খুব প্রশংসনীয়। আমরা এজিপি তথা আসাম গণপরিষদ দলের পক্ষ থেকে আপনারা কংগ্রাচুলেশনস। আপনার যেরকম আমরা নিউজ প্রতিদিন মানে কোনো না কোনো নিউজ আমরা সচরাচর করিয়া থাকি, ইভেন কি ডেইলি দিন আপনার যে উন্নয়নমূলক কাজগুলো আপনি করিয়া যেটা এটার লাগিয়ে আবারও ধন্যবাদ দিতে চাই। আর আমরা একটা রিকোয়েস্ট রাখবো যে কিছু আমাদের বিশেষ করে আমি বেরেঙ্গার বাসিন্দা, তো আমরা রিসেন্টলি যেটা ওয়ার্ড হয়েছে এটা হয়েছে 25 নম্বর ওয়ার্ড। এখানে কয়েকজন বিকলাঙ্গ ছেলে মেয়ে আছে যারা এখনো অবধি মানে তারা বিকলাঙ্গ সার্টিফিকেট মানে বানাইতেও পারছে না, ইভেন কি সরকারি কোনো সহযোগিতাও পাইছে না। এরা লাগে আপনি একটু সুদৃষ্টি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু আপনারা সরাসরি আমরা পাইছি। তৎসঙ্গে আরো একটা বহুত বড় প্রবলেম, আপনি নিশ্চয়ই জানেন বরাকপাড় কংগ্রেসি এলাকা, বাট কংগ্রেসি এলাকা হইলেও আপনি যদি একটু সুদৃষ্টি দেন তাহলে কংগ্রেসের গড়েও বাতি জ্বলবো, আর আদার্স যারা আছে হেরার করেও বাতি জ্বলবো। মেইন সমস্যাটা হয়েছে একটা ট্রান্সফরমারের সমস্যা, যে সমস্যাটা হইলো মানে ট্রান্সফরমারটা ছোট কিন্তু কনজিউমার বেশি ওই এলাকায়, মানে 25 নম্বর যেটা বাগাডোর এরিয়াত পড়ে। তো এখানে একটা ট্রান্সফরমারের আপনি যদি মানে একটু মানে আমরা আইবো পরবর্তীতে আপনার কাছে আমরা যদি একটু সুদৃষ্টিতে আর কিছু করার নাই। ধন্যবাদ। ধলাই বিধানসভা কেন্দ্রের বিদ্যারতনপুর দীনেশ দেব পাবলিক হাই স্কুলের শিলান্যাস করলেন বরাক উপত্যকার উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। আরআইডিএফ তহবিল থেকে 7 কোটি 21 লক্ষ টাকার প্রকল্পটির জন্য মঞ্জুর হয়েছে।
দলাই বিধানসভা কেন্দ্রের বিদ্যারতনপুর দীনেশ দেব পাবলিক হাই স্কুলে শিলান্যাস করলেন বরাক উপত্যকার উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। মঙ্গলবার RIDF তহবিল থেকে 7 কোটি 21 লক্ষ টাকার প্রকল্পটি ফলক উন্মোচনের মাধ্যমে কাজের সূচনা করা হয়। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায় বলেন, বিজেপি সরকার যেভাবে বরাক উপত্যকাকে উন্নয়ন করে যাচ্ছেন, আজ অবধি কোনো মুখ্যমন্ত্রী বরাকের উন্নয়ন নিয়ে কাজ করেননি। এদিন মন্ত্রী কৌশিক রায় আরও বলেন, দীনেশ দেব পাবলিক হাই স্কুলের জন্য সরকার 7 কোটি 21 লক্ষ টাকার একটি বিল্ডিং নির্মাণের জন্য বরাদ্দ করে। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস, সমাজসেবী প্রশান্ত দেব, ধলাই নরসিংপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরি, জামালপুর জিপি সভাপতি প্রীতিশ চন্দ্র দাস, সাংসদ প্রতিনিধি শশাঙ্ক চন্দ্র পাল, ভূষণ পাল, পম্পী নাথ চৌধুরী, নির্মল কান্তি দাস অন্যান্যরা উপস্থিত ছিলেন। জিপি এই আসাম এই ভারতবর্ষের ভবিষ্যৎ যদি আপনারা ভালো, আমরা IDF এর ফান্ড দিয়ে আমরা 7 কোটি টাকা দিয়ে স্কুলের নতুন ভবন নির্মাণ করব। আপনারা সবাই জানেন যে 2024 সালের 22 আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী যখন ধলাইতে কলেজে উদ্বোধন করার জন্য বৈদ্যগঙ্গা মাঠে এসেছিলেন উপনির্বাচনের ঠিক আগে ঠিক সেই সময় আমাদের আজকের দিনে যিনি সাংসদ শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয় একটি দাবি তুলেছিলেন, মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলেন যে আমাদের দক্ষিণ ধলাই এলাকায় দীনেশ দেব পাবলিক হাই স্কুল আছে এবং যেটা অবস্থা অত্যন্ত শোচনীয়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার প্রয়োজন আছে। এবং সাংসদ মহাশয়ের আবেদনে সাড়া দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় উনি ঘোষণা করেছিলেন যে আমরা দীনেশ দেব পাবলিক স্কুলের জন্য আমরা 7 কোটি টাকা আমরা বরাদ্দ করব। এই সরকার আসার পর স্কুল কলেজগুলোকে বড় বড় করে করা হচ্ছে, বড় বিল্ডিং করা হচ্ছে। আগে ধরনের ছিল না। এর মানে হচ্ছে সরকারের যে চিন্তাধারা, এই চিন্তাধারার পরিবর্তন হয়েছে। আজকের দিনে কেন্দ্রের নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে এবং আসামে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে সরকার চলছে, এই দুই সরকারের চিন্তাধারাই হচ্ছে আজকের দিনে যে শিশু, আজকের দিনে যে ছাত্র, সে শুধু আমার ভবিষ্যৎ নয়, এদেশের ভবিষ্যৎ নয়, এদেশের সম্পদ। শ্রীভূমি জেলায় ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়ায় মোট 15 জন বিএলওর নাম দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যে 13 জন মুসলিম এবং 2 জন সনাতন ধর্মাবলম্বী। এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস ও বিজেপির মাঝে তীব্র রাজনৈতিক আক্রমণ প্রত্যাক্রম শুরু হয়েছে। মুসলিম বিএলওর নাম কর্তনকে ঘিরে শ্রীভূমিতে কংগ্রেস বিজেপির তীব্র বাকযুদ্ধ। শ্রীভূমি জেলায় ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়ায় মোট 15 জন বিএলও এর নাম দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যে 13 জন মুসলিম এবং 2 জন সনাতন ধর্মাবলম্বী। এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস ও বিজেপির মাঝে তীব্র রাজনৈতিক আক্রমণ প্রত্যাক্রম শুরু হয়েছে। মঙ্গলবার শ্রীভূমি জেলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ অভিযোগ করেন, বিশেষ উদ্দেশ্য প্রণোদিত হয়ে মুসলিম বিএলওদের নাম বাদ দেওয়া হয়েছে। এটি স্পষ্ট রাজনৈতিক স্বার্থ সিদ্ধির চেষ্টা। তিনি আরও জানান, উত্তর করিমগঞ্জ পাথারকান্দি সমষ্টির বিএলওরা দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছিলেন, তবু হঠাৎই নাম কর্তন করা হয়েছে। তার অভিযোগ, শ্রীভূমি জেলা প্রশাসন নির্বাচন কমিশনের নির্দেশিকাও মানছে না। রাজ্যের বাইরে কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী পরিবারের প্রধানের প্রদত্ত তথ্য গ্রহণযোগ্য হওয়ার কথা, কিন্তু প্রশাসন সবার সশরীরে উপস্থিতি বাধ্যতামূলক করেছে। তাপস পুরকায়স্থের অভিযোগ, এটি ভোটার নাম কর্তনের পূর্বাভাস, একটি চিন্তিত মহড়া। 2-3 দিন আগে দেখা গেল যেটা সম্পূর্ণ পাল্টে গেছে। এখানে বলা হচ্ছে যে আমাদের বিশেষ করে করিমগঞ্জের নর্থ এবং পাতারকান্দিতে বিএলওরা ঘরে ঘরে যাচ্ছেন এবং বলছেন যে যিনি এখানে নেই, কর্মসূত্রে বাইরে আছেন, ওনাকে আসতে হবে। সেটা কিভাবে? সেটা তো আগে বলা হলো না, হঠাৎ করে সেটা কেন আসলো?
তারপরে আমরা যখন শুনতে পেলাম তখনই আমরা সঙ্গে সঙ্গে আমাদের লিগ্যাল যে আছে সেলগুলো নিয়ে আমরা জেলা থেকে না পেয়ে যিনি আধিকারিক চার্জে ছিলেন ওনার সাথে আমরা দেখা করেছি এবং একটি স্মারকপত্র আমরা দিয়েছি। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে 15 জন বিএলওকে ওদেরকে ছেটে ফেলা হলো এবং তারই জায়গায় আরো 15 জনকে নিয়ে আসা হলো বিএলও সুপারভাইজার। তো সেটা তো সন্দেহ দানা বেঁধেছে আমাদের মনে, নিশ্চয়ই কোনো একটা ঘটনা হতে যাচ্ছে। তার জন্য আজকে এই সংবাদমেল আমরা আয়োজন করেছি। আজকে বলা হয়েছিল যে 80 বছরের ঊর্ধ্বে, আর আজ বলা হচ্ছে 60 বছর। অন্যদিকে বিজেপি নেতা সুব্রত ভট্টাচার্য কংগ্রেসের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, এটি সম্পূর্ণ নির্বাচন কমিশনের বিষয়। যাদের নাম বাদ পড়েছে তারা সরকারি কর্মচারী, ধর্ম দেখে নয়, নিয়ম মেনে পরিবর্তন করা হয়েছে। তিনি জানান, তালিকার 15 জনের মধ্যে 2 জন হিন্দু কর্মচারীও আছেন, যা কংগ্রেস ইচ্ছাকৃতভাবে উল্লেখ করছে না। কংগ্রেসকে লক্ষ্য করে তারা মন্তব্য, এভাবে সাম্প্রদায়িক রং ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানো অনুচিত। পশ্চিমবঙ্গের পরিস্থিতি থেকে কংগ্রেসের শিক্ষা নেওয়া উচিত। বিজেপির দাবি, বিএলও বদলির প্রক্রিয়াকে রাজনৈতিক রূপ দিয়ে কংগ্রেস অযথা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে। সরকারি কাজে ধর্মীয় বিভাজন টানা ভুল এবং পরিবর্তনের তালিকায় রাজনৈতিক আনুগত্য নয়, নিয়মকেই প্রাধান্য দেওয়া হয়েছে। মোট কথা, বিএলওর নাম কর্তন ইস্যুতে শ্রীভূমিতে রাজনৈতিক তাপমাত্রা দ্রুত বাড়ছে। আমরা দেখলাম যে ওনারা বলছেন যে এতজন, একদম পরিষ্কারভাবে যে কথাগুলো ওনারা বলেছেন আজকের বিভিন্ন সংবাদপত্রে উঠে এসেছে। আজকে নাকি আবার সাংবাদিক বৈঠক হয়েছে যে এতজন ইসলাম ধর্মাবলম্বী বিএলও সুপারভাইজারকে পরিবর্তন করে এতজন হিন্দু সুপারভাইজারকে ইলেকশন কমিশন মারফত তাদেরকে মনোনীত করা হয়েছে বা তাদের উপরে দায়িত্ব অর্পণ করা হয়েছে। এগুলো কি বক্তব্য আছে? এটা থেকে একটা বিষয় পরিষ্কার আছে যে কংগ্রেস নামক রাজনৈতিক দল আজকের দিনে আর নির্বাচনী ব্যবস্থার উপরে তারা বিশ্বাস রাখেন না বা তাদের সেই নির্ভরশীলতা নেই। তাদেরকে একটি কথা অন্ততপক্ষে মনে করিয়ে দিতে চাই যে আজকের দিনে আসামে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বাধীন বিজেপি সরকার চলছে। শ্রীভূমি জেলা কংগ্রেসের নেতৃত্ব হয়তো ভেবে নিয়েছেন যে ওনারা যেভাবে বক্তব্য রাখছেন, যেভাবে আজকের দিনে সাংবাদিক বৈঠক করে লাগাম ছাড়া কথাবার্তা বললেন, যে তারা হয়তো ভাবছেন যে এটা পশ্চিমবঙ্গ হয়ে গেছে। পশ্চিমবঙ্গে যেভাবে এসআইআর চলছে আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটি নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী, উনি গণতান্ত্রিক ব্যবস্থাকে পঙ্গু করে উনি নিজে এসআইআর এর বিরুদ্ধে, নির্বাচন কমিশন এসআইআর করছে তার বিরুদ্ধে উনি ওইখানে আন্দোলন করছেন, পদযাত্রা করছেন। এটা আসামে হবে না। আসামে হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে সরকার চলছে, এটা যাতে সকলের মনে থাকে। কাছাড় জেলার সর্বাধিক পিএমওয়াই ঘরের অনুমোদনপত্র বন্টন করা হলো সোনাই বিধানসভায়। মঙ্গলবার সোনাই ফুটবল খেলার মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে হিতাধিকারীদের হাতে অনুমোদনপত্র তুলে দেন কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব। কাছাড় জেলায় সর্বাধিক পিএমওয়াই ঘরের অনুমোদনপত্র বন্টন করা হলো সোনাই বিধানসভায়। মঙ্গলবার সোনাই ফুটবল খেলার মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে হিতাধিকারীদের হাতে অনুমোদনপত্র তুলে দেন কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল, বিধায়ক প্রতিনিধি খালিদ হাসান লস্কর, জেলা সহকারী আয়ুক্ত আশিস বিদ্যাধর, সোনাইর সার্কেল অফিসার মরিয়া তানিম সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক মৃদুল যাদব জানান, জেলার 16,000-এর মধ্যে সোনাই বিধানসভায় 5,358 জন হিতাধিকারীদের সরকারি ঘরের অনুমোদনপত্র বিতরণ করা হচ্ছে। জেলার মধ্যে সর্বাধিক সুবিধাভোগীর তালিকায় রয়েছে সোনাই বিধানসভা। শ্রীমতী রমলা বেগম আপনি মঞ্চে আসেন। গোবিন্দপুর বাসকান্দি বেটা अधिकारियों से अनुरोध करूंगा कि उनको सैंक्शन लेटर जीपी के द्वारा या
पंचायत प्रतिनिधियों की तरफ पहुंचा दिया जाए और उनको किसी भी तरह से कष्ट न दिया जाए डिस्ट्रीब्यूशन करने में। और सरकार का इस ओपन फोरम से PMAY सैंक्शन लेटर डिस्ट्रीब्यूट करने का ऑब्जेक्टिव है कि ट्रांसपेरेंट वे में ये PMAY सैंक्शन हो और आपको किसी के पीछे भागना नहीं पड़े कि हमको पहला किस्त दिया जाए, दूसरा किस्त दिया जाए, मनरेगा का वेजेस दिया जाए। तो इस तरह का कोई भी अधिकारी, कोई भी GRS APC आप लोग के पास आके आपको परेशान करता है तो आप लोग ब्लॉक में या जिला पंचायत में बता सकते हैं। और सिर्फ एक हाउस ही नहीं, हाउस को होम कन्वर्ट करने के लिए सरकार की और भी नीति है कि एक बार जब आपका घर बन जाएगा तो उसके बाद वहाँ पे पानी का कनेक्शन, उजाला गैस का कनेक्शन, इलेक्ट्रिसिटी का कनेक्शन, उसको कैसे प्रोवाइड करना है उसके लिए भी आप लोग को सहायता किया जाएगा। প্রায় 45% সোনাই এলআইসিতে PMAY বেনিফিশিয়ারিরা পাবেন, যার জন্য আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের আসাম সরকারের মাননীয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমাদের সোনাই এলআইসির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আশাবাদী আমরা আগামী দিনে ওনার যেভাবে উনি আসামের জন্য কাজ করে যাচ্ছেন, বিশেষ করে যারা গরিব অসহায় মানুষ আছে ওনাদের জন্য। আজকে দেখবেন ওনার যে প্রকল্প আসাম সরকারের মাধ্যমে আপনি একটা রেশন কার্ড যদি আপনার কাছে থাকে, সেই রেশন কার্ডের মধ্য থেকে আপনি প্রথমত আপনি তো চাল ফ্রি পাবেন, সেন্ট্রাল স্কিম চালের সাথে সাথে আপনি অরুণোদয় পাবেন, আপনি উজালা স্কিম পাবেন। শিলচরে কংগ্রেসের যুব নেতার উপর প্রাণঘাতী আক্রমণ, ঘটনাটি ঘটেছে শহরের তৃতীয় লিংক রোড এলাকায়। এ নিয়ে দেখা দিয়েছে উত্তেজনা। শিলচরে কংগ্রেসের যুব নেতার উপর প্রাণঘাতী আক্রমণ, ঘটনাটি ঘটেছে শহরের তৃতীয় লিংক রোড এলাকায়। এ নিয়ে দেখা দিয়েছে উত্তেজনা। শিলচরের তৃতীয় লিংক রোড এলাকায় নেশা, জুয়া ও অসামাজিক কার্যকলাপ বেড়ে যাওয়ায় স্থানীয়রা দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ। সোমবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় উত্তম দাস নামে এক ব্যক্তি জন্মজয় চৌধুরীর বাড়িতে অশুভ আচরণ করলে উত্তেজনা ছড়ায়। পরে উত্তম ও তার সহযোগীরা জন্মজয়ের উপর প্রাণঘাতী হামলা চালায়, যাতে তিনি মুখে মারাত্মক আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে যান। স্থানীয়রা তাকে হাসপাতালে নেন। শিলচর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল সহ নেতারা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন। বিগত কিছুদিন থেকে আমার পাড়ার মানুষ যারা আছে, কিছু ছেলেরা থার্ড লিংক রোডে উত্তম দাস করে একটা ছেলে আছে, তার ঘরে 24 ঘন্টা জুয়া চলে, মদের আড্ডা চলে। তো এটার ব্যাপার নিয়ে কথা কয়, আমরা কিছু করি না। পুলিশ সন্ধ্যার পরে গিয়ে কেন রাইডিং এর পার্টি যায়, গিয়া ডেইলি সন্ধ্যার সময় গিয়ে রাইডিং পার্টি যায়, তারা ভাগাই যায়। আজকে যখন রাইডিং পার্টি গেছে, যাওয়ার পরে তারা পাইছে, পাওয়ার পরে মোবাইল সিজ করে আনছে, ঠিক আছে। আবার পরে কি হয়েছে, ওই ছেলেটা বাপে আমরা বাসার থেকে ফাটানো হয়েছে পুলিশ। হ্যাঁ, সোজা আমরা বাসা দিয়া আমরা যে বৌদি আছে তার উপরে সিগারেট খাইয়া আয়া গোড়ের ভিতরে মানে ফু দিছে, তার সিগারেটে দুমা ছাড়ছে। তখন বৌদিও কইলো যে কেন তুমি মানে ইটা করলে, তুমি ইচ্ছা কিতালে করলে, তুমি বাড়ির যাও কইয়া মদ খাওয়া খাইয়া আইছে, বাড়িত তারে ফাটানি হয়েছে। এরপরে বাড়িত ফাটানির পরে হ্যাঁ মোবাইলে কন্টিনিউ খালি হুমকি দিতেছে, কন্টিনিউ আমারও ফোন করে, আমার বাতিজারও ফোন করে, বৌদি করে করে দেখিলে মো আরো জুয়া চালাইমো, আমি লাইসেন্স দিই থার্ড লিংক রোডে জুয়া খেলাইবার কইয়া কনস্ট্যান্ট ইয়ে করে। এরপরে আমার কাছে ভিডিও ফুটেজ আছে, ড্রাগসেরও কারবার করে, ভিডিও ফুটেজ আছে, ঠিক আছে, ড্রাগসেরও কারবার করে। থার্ড লিংক রোডে এক উত্তমের লাগিয়া আস্তা পরিবেশটা নষ্ট করি, তার সঙ্গে আরো 2-3 জন আছে। আস্তা থার্ড লিংক রোডে যদি পরিবেশ নষ্ট করিয়া থাকে, ডিউটি উত্তম জুয়া IPL থেকে ধরিয়া, ড্রাগসের কারবার থেকে ধরিয়া, মদ খাওয়ার থেকে ধরিয়া সব ইয়ং ছেলেরারে পুরা নষ্ট করে ফেলাইতে। সেই হিসাবে মানে তার উপরে একটা অ্যাকশন নেওয়া হোক এবং এখানে যে অবৈধ কারবার চলে এটা ইমিডিয়েট বন্ধ করা হোক। আমি পুলিশ প্রশাসনের কাছে এবং পুলিশ সুপারের কাছে, আমি কাছারে পুলিশ সুপারের কাছে এটা আবেদন জানাই। জন্মজয় যখন যারা জিগাইতে গেছিল তাদের যখন ডাকছে, তুই আয় দেখিলে এই করি গেছে, যাওয়ার পরে পুরো প্ল্যানিং করিয়া রাখা, এরকম ডাকলে যাইব, গেও তার মুখের মধ্যে মারিয়া আরো খালি জন্মজয় না, আরো 3-4টা ছেলেরে তারা সংঘবদ্ধভাবে মহিলারাও এবং পুরুষ লোকরা মিলিয়া তার বাড়ির মানুষরা তার উপরে হামলা করছে, দা তরোয়াল লইয়া প্রাণঘাতী হামলা শিকার করছে। রক্ত বাইরে দিয়েছে, এখন তার মেডিকেল লইয়া যাওয়া ধরা হোক এবং পুলিশ প্রশাসনের কাছে কইতেছি তারে ধরা হোক এবং থার্ড লিংক রোডে যে জুয়ার ব্যবসা, জুয়া চলের, মদ চলের, এগুলো যাতে বন্ধ করা, এটাই আমি প্রশাসনের সাথে। NSUI সভাপতি জন্মজয় চৌধুরীর কিছুক্ষণ আগে আমরা খবর পাই
জন্মজয় চৌধুরীর উপর আক্রমণ হয়েছে শুনে আমরা সরজমিনে যাওয়ার সময় দেখি জন্মজয় চৌধুরী রক্তাক্ত অবস্থায় ওনাকে নিয়ে রাঙ্গেরখাই থানাতে আসা হয়েছে এবং রাঙ্গেরখাই থানা থেকে এখন মেডিকেলে পাঠানো হয়েছে এবং যা শুনলাম পাড়া প্রতিবেশীর মুখ থেকে যে জন্মজয় চৌধুরীর মার উপরও আক্রমণ করা হয়েছে, যেটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। হ্যাঁ, এবং দুর্ভাগ্যজনক ব্যাপার যে এইভাবে যদি শিলচর শহরে আজকে সেকেন্ড লিঙ্ক রোডে ওর বাড়িতে এসে যদি আক্রমণ করা হয়, তো শিলচর শহরে আইন শৃঙ্খলা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা থেকে প্রমাণ যে বাড়ির ভিতরে এসে এইভাবে আক্রমণ করা চলছে। ওর মার উপর আক্রমণ করা হয়েছে, ওর উপরে আক্রমণ করা হয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে এখানে রাঙ্গেরখাই থানা ওসির সাথে আমরা কথা বলেছি যাতে অতি সত্বর দোষীদেরকে ধরা হয় এবং উপযুক্তমূলক শাস্তি দেওয়া হয়। পাড়া প্রতিবেশী অনেকের উপর আক্রমণ হয়েছে, যেমন বাধা দেওয়া হয়েছে, কিন্তু যেভাবে একটা ড্রাগস কারবারি এবং জুয়ারি, যেটা আমরা পাড়া প্রতিবেশী প্রত্যেকের মুখ থেকে যা শুনলাম, এইভাবে ঘরের ভিতর যদি এসে যদি আক্রমণ করে তাহলে মানুষের নিরাপত্তা কোথায়? আজকে জন্মজয় চৌধুরীর উপর যেটা হয়েছে, যদি অতি সত্বর যদি পুলিশ সেই ব্যাপারে, প্রশাসন যদি সেই ব্যাপারে ব্যবস্থা না নেয়, তা কিন্তু কংগ্রেস দল বসে থাকবে না। আমাদের একটা সৈনিকের বাড়ি থেকে যদি এভাবে আক্রমণ করা হয়, আমরা কিন্তু কোনো অবস্থায় মেনে নেব না। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যাতে 24 ঘন্টার ভিতর যেন আসামিকে ধরে উপযুক্ত শাস্তি প্রদান করা হয়। হাইলাকান্দিতে কংগ্রেসের পর্যালোচনা সভা, কবির উদ্দিন লস্করকে টিকিট দেওয়ার দাবি। রাহুল রায়ের সামাজিক মাধ্যমে প্রতিদ্বন্দ্বী, বাস্তবে নন, মন্তব্য কবিরের। হাইলাকান্দিতে কংগ্রেসের পর্যালোচনা সভা, রাহুল রায় সামাজিক মাধ্যমে প্রতিদ্বন্দ্বী, বাস্তবে নন, কবির। হাইলাকান্দি প্রশান্তিরজে কংগ্রেসের পর্যালোচনা সভায় স্থানীয়রা 121 নম্বর বিধানসভা সমষ্টির জন্য কবির উদ্দিন লস্করকে টিকিট দেওয়ার দাবি জানান। সাংবাদিকদের প্রশ্নে কবির মুখ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনে অনীহা ও জেলার রাজনৈতিক অবহেলার অভিযোগ তোলেন। প্রাক্তন বিধায়ক রাহুল রায়কে সমালোচনা করে তিনি বলেন, রাহুল শুধু সামাজিক মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বাস্তবে নয়। তবে দল যাকেই টিকিট দিক, রাহুল বা তাকে দলের স্বার্থে কাজ করবেন বলেও জানান কবির। আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে আজকে এই হাইলাকান্দি বিধানসভা সমষ্টির প্রত্যেকটি জিপি থেকে, প্রায় 30টি জিপি থেকে আমার ফ্রেন্ড সার্কেল এবং কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টির প্রায় 9টার জিপির 4 জন করে প্রতিনিধি এখানে এসেছেন। এখানে এই বিধানসভা সমষ্টি বা আগামী যে বিধানসভা নির্বাচন, এই সম্পর্কে এখানে পর্যালোচনা সভায় আজকে যেভাবে সমর্থন এবং যেভাবে এই বিধানসভা সমষ্টিতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আজকে এই পর্যালোচনা সভায় যে মত প্রকাশ করে আমাকে প্রতিনিধিত্ব করার জন্য, প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যে প্রস্তাব দেওয়া হয়েছে, সেই প্রস্তাবকে আজকে এখানে এই পর্যালোচনা সভায় আমি পূর্ণ সমর্থন জানিয়ে আমি তাদেরকে উৎসাহিত করে আমি উদ্যম প্রকাশ করে আজকে আপনাদের সামনে ঘোষণা করতেছি যে আগামী বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি বিধানসভা সমষ্টি থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করব এবং কংগ্রেসের টিকিট প্রত্যাশী হিসাবে আমি লড়াই করব। যে কংগ্রেস কেবল মুসলমানের ভোটার নয়, কিন্তু কংগ্রেস সব জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ দল হয়েছে কংগ্রেস। সেই কংগ্রেসের প্রার্থিত্ব চেয়ে আজকে হাইলাকান্দি মানুষের প্রতি আস্থার ও বিশ্বাস রেখে আমি এই হাইলাকান্দি বিধানসভায় আমি আগামী কংগ্রেস দলের টিকিট প্রত্যাশী হিসাবে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আগ্রহ প্রকাশ করলাম এবং আমার বিশ্বাস রয়েছে হাইলাকান্দি বিধানসভার সমষ্টির হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান সর্বস্তরের মানুষ, সর্বস্তরের জনসাধারণ আমাকে এই বিধানসভায় ভোট দিয়ে দিসপুরে পাঠিয়ে তাদের লাঞ্ছনার কথা, তাদের বঞ্চনার কথা, তাদের অবহেলিতর কথা, তাদের প্রতারিতর কথা, তারা বিভিন্ন ধরনের সমস্যার কথা আমি উপস্থাপন করতে পারবো, এই বিশ্বাস, এই আস্থা রয়েছে। আজকে দেখেন হাইলাকান্দি জেলায় ডেভেলপমেন্টের কারণে মুখ্যমন্ত্রী এটা বাক্য করতে পারেননি। হাইলাকান্দি ডিএসএ 2 কোটি টাকার কথা বলেছেন। হাইলাকান্দি জেলায় 2 কোটি ডিএসএ রানিং কাম আছে আমার জানা মতো। হাইলাকান্দি হসপিটালে সোনোগ্রাফির কথা বলেছেন। হাইলাকান্দি জেলায় সোনোগ্রাফির কথা বলার সাথে সাথে মুখ্যমন্ত্রী কি কারণে হাইলাকান্দি অত্যন্ত সংবাদ মাধ্যমে প্রচার হওয়ার পর হাইলাকান্দি সিভিল হসপিটাল ভিজিট করতে পারেননি?
হাইলাকান্দি সিভিল হসপিটালের গুণগত মান পর্যবেক্ষণ করতে পারেননি, হাইলাকান্দি সিভিল হাসপাতালের এই বেহাল অবস্থা কেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নির্দেশ দিতে পারেননি। কেবল হাইলাকান্দি জেলা সোনোগ্রাফির কথা বলে একটা মেশিনের কথা বলে উনি চলে গেছেন, এটা হাইলাকান্দির মানুষ জানে। এবং হাইলাকান্দির এই ডেভেলপমেন্টের কথা, উন্নয়নের কথা মুখ্যমন্ত্রী চিন্তা করে একটা বাক্য উচ্চারণ করতে পারেননি। হাইলাকান্দি মেডিকেলের কথা উনি বলেছিলেন গতবার আসার পর, এইবার আবার আসে সেই কথা ঘুরে আবার কথা বলে চলে গেলেন। সেটা কি উন্নয়ন হয়েছে, সেটা কি ডেভেলপমেন্ট হয়েছে? হাইলাকান্দির মানুষ জানে, হাইলাকান্দির মানুষকে রাজনৈতিকভাবে পঙ্গু করা হয়েছে, হাইলাকান্দির মানুষের রাজনৈতিক অধিকার খর্ব করা হয়েছে, হাইলাকান্দির মানুষকে রাজনৈতিকভাবে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে। দেখেন, রাহুল রায় আমার অত্যন্ত ঘনিষ্ঠ। রাহুল রায় প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটা সামাজিক মাধ্যমেই প্রতিদ্বন্দ্বিতা। প্র্যাকটিক্যালি যদি রাহুল রায় প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা আছে, উনি কংগ্রেস দলে কেন যোগদান করেননি, কংগ্রেস দলে কোনে আসেননি, এবং বাইরে বাইরে কংগ্রেস দল করে উনি কিভাবে চলাফেরা করছেন আমার জানা নেই। গতিকে উনি যদি কংগ্রেস দলের টিকিট প্রত্যাশী বা উনি প্রার্থিত্ব দাবিদার, গতিকে নিশ্চয় যদি কংগ্রেস দল ওনাকে টিকিট দেয় আমার সমত প্রকাশ থাকবে। আর আমার যদি কংগ্রেস দল টিকিট দেয়, আমি ওনাকে আপনাদের মাধ্যমে আহ্বান করব উনি যাতে আমাকে সাহায্য করেন, সহযোগিতা করেন, উনি যাতে কংগ্রেস দলদি মানুষ। শিলচর মেডিকেল বাইপাসে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, রটা সুপারি বোঝাই ট্রাক উল্টে বিপত্তি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। শিলচর মেডিকেল বাইপাসে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, রোটা সুপারি বোঝাই ট্রাক উল্টে বিপত্তি। আজ সকাল শিলচর মেডিকেল বাইপাসে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। NL01 AF 6150 নম্বরের একটি সুপারি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে পড়ে। ট্রাকটিতে প্রচুর পরিমাণ রোটা সুপারি লোড করা ছিল বলে জানা গেছে। ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি, তবে দুর্ঘটনার ফলে এলাকায় সাময়িকভাবে যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকটি উদ্ধারের ব্যবস্থা করে। गड़िया नागालैंड गया। সাংসদ নন, বিধায়ক নন, তবুও শপথ বাক্য পাঠ 30 জন বাইক চালকের। শ্রীভূমি শহরের পুলিশ হেলমেট ছাড়া 30 জন বাইক চালককে বাইক সহ আটক করে। সেই কারণেই শ্রীভূমি পুলিশ তাদের শপথ গ্রহণ করায়। সাংসদ নন, বিধায়ক নন, পঞ্চায়েত প্রতিনিধিও নন, তবুও শপথ বাক্য পড়লেন 30 জন বাইক চালক। শ্রীভূমি শহরের এক যুবক হেলমেট ছাড়া বাইক চালাচ্ছিলেন। পরে পুলিশ হেলমেট না পরা আরো 30 জন বাইক চালককে বাইক সহ আটক করে। সেই কারণেই শ্রীভূমি পুলিশ তাদের শপথ গ্রহণ করায়। ভবিষ্যতে যেন কেউ হেলমেট ছাড়া বা 3 জন মিলে একটি বাইকে চড়ে চলাফেরা না করে, এই উদ্দেশ্যে পুলিশ ব্যতিক্রমীভাবে এইসব চালকদের নিয়ে শপথ বাক্য পাঠ করায়। শাকনিক চৌধুরী, BTN নিউজ, শ্রীভূমি। শিক্ষাক্ষেত্রে রাজনীতির বিষবাষ্প। কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সংঘটিত হওয়া ঘটনায় ছাত্রছাত্রীদের ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করার নিন্দা হিন্দু জাগরণ মঞ্চের। শিক্ষাঙ্গনে রাজনীতির বিষবাষ্প। কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সংঘটিত হওয়া ঘটনায় ছাত্রছাত্রীদের ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করা নিন্দায় হিন্দু জাগরণ মঞ্চ। কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পর পরিস্থিতিকে যেভাবে উত্তেজনা ও রাজনীতির মোড় দেওয়া হয়েছে তার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে হিন্দু জাগরণ মঞ্চ কালাইন শাখা। সংগঠন স্পষ্টভাবে জানিয়েছে, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সুশৃঙ্খলা ভেঙে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে পণ রেখে রাজনৈতিক স্বার্থসিদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সহকর্মী শিক্ষিকা হেনস্থার ঘটনায় অভিযুক্ত অধ্যক্ষ সিরাজুল আম্বিয়াকে গ্রেফতারের পর থেকেই পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে থাকে। ধর্মনিরপেক্ষ দলের কয়েকজন নেতা ছাত্রীদের সামনে রেখে অধ্যক্ষের নিঃশর্ত মুক্তির দাবিতে কালাইন থানা ঘেরাও এবং জাতীয় সড়ক অবরোধের মতো পদক্ষেপ নেন। এর ফলে বহু ছাত্রছাত্রী সেদিন পরীক্ষায় বসতে পারেননি, যা নিয়ে এলাকা জুড়ে তীব্র ক্ষোভ দেখা দেয়। হিন্দু জাগরণ মঞ্চের প্রশ্ন, দোষীকে বা নির্দোষকে তা নির্ধারণের জন্য আইন ও আদালত রয়েছে। তাই বলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ধ্বংস করে থানা ঘেরাও কিংবা রাস্তা অবরোধ কি ন্যায়সঙ্গত? সংগঠনের
সদস্যরা অভিযোগ করেন, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ঘটনাটিকে সাম্প্রদায়িক রং দিয়ে ভোট ব্যাংক তৈরির চেষ্টা করছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষাঙ্গনকে অশান্ত করা যে কোনো অপচেষ্টা বরদাস্ত করা হবে না। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে রাজনীতি বন্ধ করতে হবে অবিলম্বে। BTN নিউজ, কালাইন। আমি আজকে সংবাদ মাধ্যমের সামনে আমার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য আসছে, তার জন্য ধন্যবাদ। বিগত দিনে কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে যে একটা ঘটনা ঘটছে প্রিন্সিপাল বনাম একজন স্টাফের, তার পরিপ্রেক্ষিতে যেটা কথা বলবো, এইসব ঘটনা শুনে আমি খুব মর্মাহত। কারণ আমি একসময় প্রায় 32 বছর কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে বিষয় শিক্ষক ব্যাচ ডিপার্টমেন্টে ছিলাম। স্কুলের সুনাম এবং দুর্নাম এইগুলা আমরা সব সময় স্টাফ হিসাবে সজাগ থাকতাম যাতে কোনো রকম দুর্নাম না হয়, কিন্তু এইরকম অপ্রীতিকর ঘটনা আমরা খুব মর্মাহত। অতি সত্বরেই এটার যেন অবসান ঘটে। এতে ছাত্র সমাজ আস্তে আস্তে এটার মধ্যে এন্টেঙ্গুল হচ্ছে। আজকে দেখলাম এবং বিগত 2-4 দিন আগেও দেখছি যে কে বা কারা এই ছাত্রদের এই ব্যাপারে এন্টেঙ্গুল করে তাদের পরীক্ষার সময় পরীক্ষা অনেক ছাত্র দিতে পারে নাই। এগুলো খুবই আফসোসের ব্যাপার, খুবই দুঃখজনক। আমি এইসবের নিন্দা জানাই এবং অনবিলম্বে প্রশাসনে এটার মধ্যে হস্তক্ষেপ করিয়া তাড়াতাড়ি যাতে শৈক্ষিক পরিবেশ স্কুলের মধ্যে ফিরিয়ে আসে সেটার প্রচেষ্টা করবেন। প্রিন্সিপালের লগে স্টাফের হয়তো নানা রকম গোলমিল হইতে পারে, আইনে গেছে, এটা আইনে যা হয় এটা একটা তদন্ত সাপেক্ষে, আইন অনুযায়ী যেটা চলবে আইন তার পথে চলবে। আর আমি আশা করব এটা যদি একটা ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হয় আসল ঘটনা উদ্ঘাটন হবে। তবে যে বা যারা বা যেসব রাজনৈতিক দলের ইন্ধনে এই যেমন আজকে রাস্তার মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে, গাড়ি ঘোড়া কাদের দিয়া, ছাত্রদের নিয়ে, কারা এন্টেঙ্গুল করেছে এগুলোরও তদন্ত হয়। ছাত্রদের এর মধ্যে পরীক্ষার মধ্যে পরীক্ষা বয়কট করে কিছু ছাত্র তাদের জীবন নিয়ে ছেলেমেলে খেলছে কিছু স্বার্থান্বেষী মহল, এটার নিন্দা জানাই এবং এটার তদন্ত হোক। এবং এই যে ঘটনাটা ঘটছে এই ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ে এটা তদন্ত হওয়া দরকার, তাইলে আসল সত্য উদ্ঘাটন হবে। এই নিয়ে জলগুলা করে এলাকার শান্তি বিঘ্নিত হচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে। কিছু সংখ্যক স্বার্থান্বেষী মহল বিশেষ করিয়া কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের প্ররোচনায় কতদিন দেখেছি আমরা, তারাই ছাত্রদের এইগুলা স্কুল থেকে নিয়ে এই থানা ঘেরাও, আজকে রাস্তার মধ্যে এই অঞ্চলের বিশেষ সমাজসেবী হিসাবে এই অঞ্চলের ভালোর জন্য, এই অঞ্চলের শান্তি বজায় থাকার জন্য আমি এই ইন্টারভিউটা দিচ্ছি। আপনারা গুজবে কান দেবেন না, আসল সত্য উদ্ঘাটন হলে সব জানতে পারবেন। তবে কোনো অবস্থায় ছাত্রদের মধ্যে এটা যেন আর বিষক্রিয়া কোনো রাজনৈতিক দলে না করেন আমি অনুরোধ করব। এবং আইনের পথে যেটা সাব্যস্ত হবে সেইটাই হবে। কারণ দুইজনই সরকারি চাকরিজীবী, সরকারের চাকরির কিছু ম্যান্ডেট আছে, সেই ম্যান্ডেটগুলো রক্ষা করিয়া আমরাও তো চাকরি করছি, কর্তব্য করতে হয়। এবং প্রিন্সিপাল যিনি থাকেন উনার ব্যবহার টেবহার অনেক সময় অভিভাবকরা আমরা যতটুকু শুনছি গুঞ্জন অনেক সন্তুষ্ট নয়। এইভাবে নানান রকম ঘটনার পরিপ্রেক্ষিতে এইগুলা ঘটছে। আমি আশা করব এটা তাড়াতাড়ি প্রশাসনের হস্তক্ষেপে এবং যেহেতু আইনের ব্যাপার আমরা শান্তি শৃঙ্খলতা এলাকায় রাখবো এই কামনা করি এলাকাবাসীর কাছে। এই নিয়ে আমরা আর গুজবে যেন কান না দেই এবং স্কুলের পড়াশোনা পঠন পাঠন যত সঠিক থাকে, কারণ ফাইনাল পরীক্ষা আসন্ন, এই সময় এই রকম পরিবেশের সৃষ্টি হইলে এই স্কুলের সম্মান ক্ষুণ্ণ হবে আমি এই আশা রাখি। এবং এই আরেকটা আশা রাখি আমি, যেহেতু সংবাদ মাধ্যমে কথাটা বলতে চাই যে এই স্কুলের ডিসিপ্লিন যেটা, এটা যদি সঠিক রাখতে হয়, পঠন পাঠনের দিক সঠিক রাখতে হয়, একজনের বাইরে থেকে আনে প্রিন্সিপাল যেখানে নিযুক্তি দেওয়া হয়, এটা আমি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানি। নমস্কার। রামকৃষ্ণনগর 3টি স্কুল ভবন ও 2টি সেতু শিলান্যাস করলেন বিধায়ক বিজয় মালাকার। রামকৃষ্ণনগর বিধানসভায় গত 6 বছরে উন্নয়নের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে ফলে জানালেন বিজয়।
3টি স্কুলে ভবন ও 2টি সেতু শিলান্যাস করলেন বিধায়ক বিজয় মালাকার। রামকৃষ্ণনগর সমষ্টিতে গত 6 বছরে উন্নয়নের উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। আসামের বিজেপি নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় কার্যকালের অন্তিম পর্যায়ে মুখ্যমন্ত্রীর আশীর্বাদে রাজ্যের বিভিন্ন অঞ্চলে ব্যাপক উন্নয়নমূলক কাজ এগিয়ে চলেছে, যার প্রত্যক্ষ সাক্ষী সাধারণ মানুষ। সোমবার রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির দুর্লভছড়া ও লালছড়া জিপিতে পরপর 5টি প্রকল্পের শিলান্যাস করেন স্থানীয় বিধায়ক বিজয় মালাকার। এর মধ্যে রয়েছে 3টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ও 2টি নতুন সেতু। শিলান্যাস করা বিদ্যালয়গুলি হল 1223 নম্বর শান্তাকালী এলপি স্কুল, 754 নম্বর লালছড়া এলপি স্কুল, 736 নম্বর মাগুরাছড়া এলপি স্কুল। এই 3টি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হবে প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রৎসাহন যোজনার আওতায়। 2025-26 অর্থ বছরে বরাদ্দ 1,05 লক্ষ টাকা ব্যয়। ভূমি পূজনের মধ্য দিয়ে বিদ্যালয়গুলোর নতুন ভবনের শিলান্যাস সম্পন্ন হয়। এছাড়া কয়লাঘাট ও লালছড়া এলাকায় 2টি নতুন সেতু নির্মাণের উদ্দেশ্যে শিলান্যাস করেন বিধায়ক। আরবিপি ফান্ডের আওতায় বিশ্ব ব্যাংকের সহযোগিতায় 2024-25 অর্থ বছরে এই 2 সেতুর নির্মাণে 6 কোটির অধিক টাকা ব্যয় নির্ধারিত হয়েছে। শিলান্যাস অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাংবাদিক সম্মেলনে বিধায়ক বিজয় মালাকার এদিনের 5টি প্রকল্প সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্লভছড়া মণ্ডল বিজেপি সভাপতি চন্দন পর, দুর্লভছড়া জেলা পরিষদ সদস্য প্রণব মুখার্জি, চেরাগি জেলা পরিষদ সদস্য পঙ্কজ রায় শর্মা, লালছড়া জিপি সভাপতি সঞ্জয় গোস্বামী, অনুপ কান্তি কৈরি, পূর্ত বিভাগের এসডিও সুব্রত দাস সহ বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মীরা। রামকৃষ্ণনগর থেকে হীরক বণিকের প্রতিবেদন। আজকে আমরা সবচেয়ে বড় আনন্দের বিষয় যেটা 3টা স্কুলের আজকে আমরা শিলান্যাস করেছি, এলপি থেকে এমই স্কুলে কনভার্ট হয়েছে। আর যে 3 জায়গায় স্কুল হয়েছে এই 3 জায়গায় বৃহত্তর অঞ্চল প্রায় 2-3 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার জুড়ে প্রায় 15-20টা গ্রাম মিলে দীর্ঘদিন থেকে এখানে এমই স্কুলের কোনো সুবিধা ছিল না। আর এই 3টা এমই স্কুল এলপি থেকে এমই স্কুল হিসাবে কনভার্ট হয়েছে, উন্নতিকরণ হয়েছে। এটার শিলান্যাস 3 জায়গায় করেছি, এটা দুর্লভছড়া, এটা লালছড়া আর এটা সিংলাজিপির মাগুরাতে। প্রায় 35 লক্ষ টাকা করে 3টা, প্রায় 1,05 লক্ষ টাকার বিল্ডিং 2-2.5 মাসের ভিতরে কাজ সম্পূর্ণ হবে। সঙ্গে 2টা ব্রিজের শিলান্যাস করেছি আমরা। বেটারবন থেকে লালছড়া হয়ে যে ব্রিজ, এই ব্রিজের 1,12 লাখ টাকা, 1,18 লক্ষ টাকা। আর এই কয়লাঘাটের প্রায় 2 লক্ষ কম 5 কোটি টাকার ব্রিজের শিলান্যাস করেছি। টোটাল 5টা ব্রিজের শিলান্যাস করেছি। আর আপনারা যদি দেখেন এই রাতাবাড়িতে সত্যিকার অর্থে যদি উন্নয়নের জোয়ার এবং সোনার রাতাবাড়ির যে স্লোগান ছিল, এই সোনার রাতাবাড়ির স্লোগান আর উন্নয়নের জোয়ার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পরে শুরু হয়েছে। আমরা যদি দেখি এই রামকৃষ্ণনগর সমষ্টির চেহারা পরিবর্তন করে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। বিশেষ করে যদি আমরা দেখি শিক্ষা বলেন, রাস্তা বলেন, যোগাযোগ ব্যবস্থা বলেন, স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে মেডিকেল কলেজ থেকে ধরে খেলাধুলার ব্যাপারে স্টেডিয়াম থেকে ধরে সব সেক্টরে যদি দেখি আমরা এই রামকৃষ্ণনগর সমষ্টিতে এই 5 বছর মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কাজ হয়েছে। বিশেষ করে রাস্তাঘাট আপনারা দেখবেন প্রায় 18 থেকে 20টা ব্রিজের কাজ হয়েছে সম্পূর্ণ হওয়ার পথে। এই মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রায় 200 কিলোমিটার মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নতুন করে আমার সমষ্টিতে 200 কিলোমিটার পিএমজোসাইড রাস্তা স্যাংশন হয়েছে ও এসওবিটির প্রায় 30-35 কোটি টাকার রাস্তা স্যাংশন হয়েছে। এই 15-20 দিনের ভিতরে ওয়ার্ক অর্ডার হবে, এটা শিলান্যাস করব। সঙ্গে আসামমালার আমাদের গার্জিয়ান মিনিস্টার আসবেন, গার্জিয়ান মিনিস্টারের আসার পরে গার্জিয়ান মিনিস্টারকে নিয়ে আমরা দুর্লভছড়া থেকে যে 10.5 কিলোমিটার আসামমালার রাস্তা প্রায় 60 কোটি টাকা, 30 কোটি টাকা, 35 কোটি টাকার যে রাস্তা, এই রাস্তার আমরা 40 কোটি টাকা যে আসামমালার মধ্যে স্যাংশন হয়েছে ওইটারও শিলান্যাস করব। এই যে পরিবর্তন, এই পরিবর্তন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে হয়েছে। আপনারা দেখেছেন। এবার আর একটা আনন্দের বিষয়, এখানে সব সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা খুশি হবেন শুনলে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এই যে শ্রীভূমি জেলাতে নেক্সট যে এইমস হবে আসামে, এটার ব্রাঞ্চ আমাদের এই পাতারকান্দি সমষ্টি কৃষ্ণেন্দুয়া সমষ্টিতে দেবে। আর কৃষ্ণেন্দুয়া জায়গায় বলেছে বানাবেন, এটাই বানালে আমাদেরও অনেক মানে বেনিফিট পাবো। বিশেষ করে দুয়ালিয়া অঞ্চল, দুয়ালিয়াতে আমরা এখান থেকে প্রায়, আমরা যদি নিবিয়ার থেকে দুয়ালিয়া যাই আধা ঘন্টার বিষয়। হ্যাঁ, তো এই যে এর আগে কিন্তু মুখ্যমন্ত্রী এসব চিন্তা করতেই পারেনি। বরাকবেলির যেভাবে আর প্রতি মাসে একবার বরাকবেলিতে আসছেন, শিলান্যাস করছেন, উন্নয়নের কাজ করে যাচ্ছেন। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আবার 2026-এ মাননীয় মুখ্যমন্ত্রী 100-র উপরে সিট নিয়ে মুখ্যমন্ত্রী হবেন। আর এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নেক্সট 5 বছর রাতাবাড়ি বাকি যা কাজকর্ম রয়েছে, বিশেষ করে আসামের
যা কাজকর্ম রয়েছে নেক্সট 5 বছর মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হবে। আর আমার এই সমষ্টিতে আমার একটা স্বপ্ন আছে, নেক্সট 5 বছর মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার হওয়ার পরে আমাদের যে স্তরগুলাতে আমাদের যে একটা সুগার মিল আছে এই ইন্ডাস্ট্রিকে আবার যাতে আমরা পুরোনায় এটাকে যাতে চালু করতে পারি তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চেষ্টা করব। শ্রীভূমির একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। জানালার গ্রিল ভেঙে দুষ্কৃতীরা ভিতরে ঢুকে বেশ কিছু মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। শ্রীভূমির একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। জানালার গ্রিল ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢুকে বেশ কিছু মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। শ্রীভূমি শহরের কানিশেল এলাকায় অবস্থিত ডেলিভারি কুরিয়ার সার্ভিসের এই অফিসে ঘটনাটি ঘটে। ঠিক কী কী সামগ্রী চুরি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। অনলাইন প্ল্যাটফর্মগুলো সম্পূর্ণ যাচাই বাছাই শেষ হলে চুরির হিসাব স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফ্লিপকার্ট সহ বিভিন্ন বড় অনলাইন কোম্পানি মোবাইল সহ বহু মূল্যবান সামগ্রী বিতরণ করে। তাই এই চুরির ঘটনায় উল্লেখযোগ্য পরিমাণ মূল্যবান পণ্য গায়েব হওয়ার সম্ভাবনা রয়েছে। খুব একটা তেমন কস্টলি জিনিস করছে না। লোকাল সুরক্ষিত আছে। আমরা সকালে যাওয়ার লাগি কেন ম্যানেজার যে তাই তো ডাক দিছে, আমরা ডাক দিয়ে আনছে বা মালিক তাই নিলা বিল্ডিং এর মালিক থানাও আনছে, আনিয়া দেখাইছে যে তারি কেন যে বড় দুঃখীও দেখছে তারি কেন ভিডিওটা ভাঙ্গা দেখিও তো জানে মালিকরে খবর দিয়ে আনছে, আনিয়া যে ভাই আমার ডাক দিয়ে আনছো না নিয়ে কইছেন যে জিনিসটা ইয়ে হয়েছে বড় তো চুরি হয়ে গেছে। তুমি একটা রড লাগাইলো দেখছি ভিতরে গিয়ে এই সাইডে গিয়ে দেখছি গ্রিলটা ভাঙ্গা, 3-4টা রড ভাঙ্গিয়ে মানুষটা ভিতরে ঢুকছে। ঢুকিয়া তো এখন আইয়া এখন আমরা থানা থেকে সারাইছন, আমরা থানাতে ইনফরমেশন করছি, থানা থেকে সারাইছন আইয়া তাই ইনকোয়ারি করতে বর্তমানে ইনকোয়ারি চলছে। চুরি হয়েছে বলতে কুরিয়ার সার্ভিসের যে সরঞ্জাম তো এটা ভাড়াও থাকে, মোবাইল থাকি লইয়া অলরেডি সব কিছু থাকে, ফ্রিজ থাকি লইয়া সব কিছু আছে, কিন্তু খিতা নিল না নিল এখান তদন্তর আওতায় তদন্ত করলে পাইবা। এটা কই আইছো? তো আমি যখন আইসি তখন দেখছি তোমার শাটার আউটার সব তোমার লাগানি। তো আমি দেখছি একটু কোনার দেখছি গিয়া আমি প্রথম তোমার ফলো করছে না, পরে দেখি যে গ্রিলটা একটু ব্যান্ড। তো আমি সামনে গেছি গিয়ে দেখি এটা পুরো ভাঙছে। তো ভালো আমি জন্দারে ফোন করছি যে ভাই তুমি কই, তোমার ডেলিভারি অফিসের পিছনে তোমার জান্নাকে ভাঙিয়ে দিছে। ও এরপরে তো তোমার জন্দা আইসে আবার পর দিকে বাথরুম একটা তারা সবই তোমার দেখছে। তো সেইটাই ঠিকও আছে কিনা না এখন অডিট মারার পরে তোমার বুঝাইব। অডিট মারতে মারতে আরো ঘন্টা 1.5 ঘন্টা তোমার লাগবে, এরপরে বুঝাইব যে মাল কতটুকু আছে কতটুকু মিসিং হয়েছে। তারা তোমার চেকিং করুন, তারা যা ইনকোয়ারি করার তারা তোমার করছে, মাল তো যা মিসিং বাড়াইব পরে বুঝা যাইব 1.5 ঘন্টা পরে। বাকি এখন কিটা আছে কিটা না সব বুঝা যান না, এখন স্যার তারা যা তোমার কাজ আছে তারা করিয়া দিয়েছে, বাকিটা এখন পরে বুঝা যাবে। এপিডিসিএল এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ উঠল সোনাইয়ে। জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করে বুধবার বেশ কয়েকজন পঞ্চায়েত প্রতিনিধি স্মারকলিপি প্রদান করেছেন। সোনাইয়ের সার্কেল অফিসার মারিয়া তানিমের মারফতে জেলা শাসককে স্মারকলিপি প্রদান করেন পঞ্চায়েত প্রতিনিধিরা। এপিডিসিএল এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ উঠল সোনাইয়ে। জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করে বুধবার বেশ কয়েকজন পঞ্চায়েত প্রতিনিধি স্মারকলিপি প্রদান করেছেন। সোনাইয়ের সার্কেল অফিসার মারিয়া তানিমের মারফতে জেলা শাসককে স্মারকলিপি প্রদান করেন পঞ্চায়েত প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন বাঁশকান্দি ও সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের 2 সভানেত্রী সাবিনা হাবিব বরভুইয়া ও শিরিনা আক্তার মজুমদার, কাপ্তানপুর কাজীডোহর জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর, সাতকড়াকান্দি জিপি সভাপতি সেলিম উদ্দিন লস্কর সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরে জানান, স্মার্ট মিটারের নামে গ্রাহকদের হয়রানি করছেন বিদ্যুৎ বিভাগের সোনাইয়ের সাব ডিভিশনের কর্মীরা। মিটারের বিল না নিয়ে এভারেজ মোটা অঙ্কের বিল ধরিয়ে দেওয়া হচ্ছে। এতে কাবুগঞ্জ স্থিত বিদ্যুতের কার্যালয়ে গেলেও কোনো সুরাহা পান না গ্রাহকরা। সোনাইয়ে এপিডিসিএল এর সিন্ডিকেট চলছে বলে তারা অভিযোগ তোলেন। এপিডিসিএল এর বিরুদ্ধে মানুষের সাধারণ মানুষের কিভাবে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং এই এপিডিসিএল এর ভিতরে একটা সিন্ডিকেট ট্রাস্ট সৃষ্টি করিয়া সোনাই মানুষে একটা আতঙ্কর সৃষ্টি করছেন, যেটা বিগত দিন আমরা দেখি। আর যে ভারত সরকার তথা আসাম সরকারের একটা অনুমোদিত স্মার্ট মিটার, যেটা
আমরা বিগত দিনে দেখছি যখন সরকার এটা লাগু করেছে তখন দেখছি আমরা আপার আসামে এবং আসামের বিভিন্ন ঠাইত আমরা দেখেছি বিভিন্ন মানুষ এখানে রাগান্বিত হয়ে এই মিটারগুলা নিয়ে রাস্তার মেঝে ফলানি হয়েছে এবং গুজরাট এই নরেন্দ্র মোদী আমাদের সরকার সেখানেও কিন্তু এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর গুজরাট রাজ্যে এখন পর্যন্ত স্মার্ট মিটার লাগানো হয় নাই। কিন্তু আমরা দেখা গেছে সুনাই সাব ডিভিশনের এই যে এসডিও আছেন উনি সুনাই কিছু লাইনম্যান নিয়ে আরো কিছু মানুষ দালালদের নিয়ে একটি সিন্ডিকেট সৃষ্টি করে এই কন্ট্রাক্টর সৃষ্টি করেছেন, সেটা নিয়ে আমাদের সুনাই এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। হরিনাম শ্রবণে অন্ধকার থেকে আলোর দিকে দিশা দেখাবে আর এই মুক্তির পথকে মসৃণ করতে আগামী বৃহস্পতিবার থেকে তারাপুর গুণময়ী রোড বর্মনপাড়া কীর্তন কমিটির উদ্যোগে শুরু হচ্ছে 16 প্রহর হরিনাম কীর্তন। হরির নাম এই কলিযুগে একমাত্র মুক্তির উপায়। হরির নাম শ্রবণে অন্ধকার থেকে আলোর দিকে দিশা দেখাবে আর এই মুক্তির পথকে মসৃণ করতে আগামী বৃহস্পতিবার থেকে তারাপুর গুণময়ী রোড বর্মনপাড়া কীর্তন কমিটির উদ্যোগে শুরু হচ্ছে 16 প্রহর হরিনাম কীর্তন। মালিনীবীর ইন্ডাস্ট্রি পাড়া শ্মশান কালীবাড়িতে আয়োজিত এই নাম সংকীর্তন এবং অষ্টকালীন রাধা গোবিন্দ লীলা কীর্তনে উপস্থিত থাকবেন বৃন্দাবন দাস গোপাল বাবাজি। শুক্রবার ব্রহ্ম মুহূর্তে অখণ্ড 16 প্রহর নাম সংকীর্তনের শুভারম্ভ হবে এবং রবিবার কীর্তন অন্তে নগর পরিক্রমা, দধিভণ্ড ভঙ্গ ও মহন্ত বিদয়। এক সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানালেন আয়োজক কমিটির সভাপতি রূপম নন্দীপুর কায়স্থ। উপস্থিত ছিলেন বাবুল দাস, মানিক বর্মন, জীবন সন্ন্যাসী, মনীন্দ্র বর্মন, রাধা গোবিন্দ বর্মন, উপেন্দ্র বর্মন প্রমুখ। এই যে তারাপুর গুণময়ী রোড বর্মনপাড়া কীর্তন কমিটি যে এটা 19তম 16 প্রহর কীর্তন বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ইনারা ওনাদের সাধ্যমতো সেটা চালিয়ে আসছেন। এই কমিটির সভাপতি হিসাবে আমাকে মনোনীত করায় আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। আমি মনে করি এই নামের মাধ্যমে কলিযুগে এই নামের মাধ্যমে একমাত্র মুক্তি সম্ভব। হরিনাম 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 কেবলম। তাই আমরা যদি ভালো করে সবাই অন্তঃস্থল থেকে হরির নাম স্মরণ করি তবে আমরা যত বাধা বিঘ্ন থেকে আমরা মুক্তি পাবো। একদম হরির নাম কেবলম। হরির নামই আমাদেরকে এই কলিযুগে একটি নাম হরিনাম। এই হরিনাম যতই আমরা শ্রবণ করব শুনব ততই আমরা আমাদের বাধা বিপত্তি থেকে মুক্তি পাবো। দীর্ঘ 10 বছরের আইনি লড়াইয়ের পর নিজের জমি ফিরে পেলেন পাথারকান্দি থানাধীন দোহালিয়া প্রথম খণ্ডের বাসিন্দা বিধানচন্দ্র দেব। গতকাল সোমবার আদালতের নির্দেশে তার প্রাপ্য জমি ফিরিয়ে দেওয়া হয়। এ নিয়ে উৎফুল্লিত বিধানবাবু। দীর্ঘ 10 বছরের আইনি লড়াইয়ের পর নিজের জমি ফিরে পেলেন পাথারকান্দি থানাধীন দোহালিয়া প্রথম খণ্ডের বাসিন্দা বিধানচন্দ্র দেব। গতকাল সোমবার আদালতের নির্দেশে তার প্রাপ্য জমি ফিরিয়ে দেওয়া হয়। এ নিয়ে উৎফুল্লিত বিধানবাবু। পরে বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সম্মুখে ঘটনার বিস্তারিত তথ্য তুলে দিয়ে বিধানচন্দ্র দেব বলেন, গত 2015 সালে স্থানীয় কনকপ্রভা দাসের কাছ থেকে 1 পোয়া জায়গার বায়নাপত্র বাবদ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেন। যথারীতি বিভাগীয় তরফ থেকে এই জমি ক্রয় বিক্রয়ের অনুমতিও প্রদান করলে নানা টালবাহানা জমির মালিক বিভাগীয় কার্যালয়ে অনুপস্থিত থাকেন। ফলে জমির চূড়ান্ত নথিপত্রাদি তৈরি করা সম্ভব হয়নি। পরে বিষয়টি নিয়ে বিধানবাবু জমির মালিক কনকপ্রভার সঙ্গে আলাপচারিতা করতে গিয়ে কনকপ্রভা তার জমি বিক্রি করবেন না বলে সাফ জানিয়ে দেন। এমনকি বায়নাকৃত অগ্রিম টাকা ফেরত দিতেও কনকপ্রভা দাস অসম্মতি প্রকাশ করলে পরবর্তীতে বিধানচন্দ্র দেব বাধ্য হয়ে সিভিল কোর্টে মামলা দায়ের করেন। দীর্ঘ প্রতীক্ষার পর মহামান্য আদালত মারফত জমির দলিল রেজিস্ট্রারি সম্পাদনা করা হয়। দীর্ঘদিন আইনি প্রক্রিয়ার মাধ্যমে যথারীতি আদালতের রায়ে তিনি জমির মালিকাধীন পান বলে জানান। গতকাল আদালতের নির্দেশে নাজির সরেজমিনে উপস্থিত থেকে প্রশাসন সহযোগে তার ন্যায্য জমি ফিরে পান। বিধানচন্দ্র আদালতের এই রায়কে সম্মান জানিয়ে জনগণকে সর্বদা ভারতীয় আইনের প্রতি আস্থা ও বিশ্বাস অটুট রাখার আহ্বান জানান। সুরজিৎ সেন, পাথারকান্দি। 2015 সালে কেনের আমার জায়গার মালিক কনকপ্রভা দাস 1 পোয়া জায়গা 5 টাকা তাই আমার কাছে বায়নাপত্র এগ্রিমেন্ট রেজিস্টার করছে বিক্রি করার লাগে। পারমিশন যথারীতি আইছে। আমার পরে লাস্ট পারমিশনের ডেট যেদিন আছে
এদিন তাই যাইমু হয়ে তার সেটারে পাঠাইয়া তাই গেছেন, যার কারণে লাস্ট ডেট পর্যন্ত জায়গাটা রেজিস্টার করা সম্ভব হয়েছে না। পরে 2-3 দিন পরে তানে পাওয়ার পরে তাই কইলা না পারমিশনের ডেট তো গেছে গিয়া, আমি আর জায়গা দিতাম না। আমি বললাম ঠিক আছে জায়গা দেও না দিও না, আমার যা টাকা নিছো টাকাটা দিলাম, কইল না টাকাও তো দিতাম নাই। তখন আমি চিন্তা করলাম একটা অন্যায়টা প্রতিষ্ঠিত হয়ে যাবে, অন্যায়টারে প্রতিষ্ঠিত করা হয়ে যার গিয়া বাধ্যই আমি সিভিল কোর্টও কেস করছি এবং যথারীতি কেসে টাইটেল স্লিপ যেটা আমি রায় পাইছি, রায় পাওয়ার পরে আবার আপিল করছে, আপিল করার পরে আবার রায় পাইছি, কমিশনার আইসে কোর্টটা গিয়ে দখল দেওয়ার লাগিয়া, তখন আবার ডিনাই করছে, কোর্ট ডিনাই করছে, তখন তো এজ পার কমিশনারের রিপোর্ট অনুযায়ী এক্সিকিউশন কেস করা হয়েছে আবার সিভিল কোর্টও, এবং এক্সিকিউশন কেসে রায় অনুযায়ী আজকে মুন্সি কোর্টের নির্দেশ মতে নাজির সাহেব উপস্থিত থাকিয়া প্রশাসন সহযোগী আমার দখলটা আমার সঙ্গে দেওয়ার লাগিয়েছে। গতিকে আমার মহামান্য আদালতের উপর যে আমার বিশ্বাস এবং আস্থা আছে এবং দীর্ঘদিন ধরে আমি এই বিশ্বাস রাখি আমি আদালতের কাছে বারবার শরণাপন্ন হয়েছি এবং আদালতের নির্দেশ মতে আজকে যেটা পাইছি এটা জাস্টিস পাইছি। এতে আমি আদালতের প্রতি আমার শ্রদ্ধা এবং বিশ্বাস আরো বাড়ছে এবং আমাদের প্রত্যেকটা নাগরিকের জন্য আমি কথা কইতে চাইতেছি যে দেশে যদি আইন প্রশাসন থাকে, দুর্বল মানুষের লাগে কোনো চিন্তা নাই, দুর্বল মানুষের পক্ষে আইন আছে, এটাই আমার শেষ কথা। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর আরো একবার। রাজ্যসভা সাংসদ কনাথ পুরকায়স্থ মঙ্গলবার উচ্চকক্ষের প্রশ্নোত্তর পর্বে ভাষা শহীদ স্টেশনের নাম পরিবর্তনের বিষয়টি উত্থাপন করেন। রাজ্যের গ্রামীণ 3,25,234টি পরিবারকে আবাস নির্মাণে বকতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুমোদনপত্র বিতরণের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সংস্কারের মাত্র 147 দিনেই বিপর্যস্ত গ্যামন সেতু। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই, ধন্যবাদ।